আসসালামু আলাইকুম। এখানে আজকের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা যুব অধিকার পরিষদের একটা আয়োজন। তো এই প্রোগ্রামে আমাদের গণ অধিকার পরিষদেরই একটা অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ এই সুন্দর আয়োজন করার জন্য যুব অধিকার পরিষদের সভাপতি রাহেন ভাই, সেক্রেটারি রাজীব আল জুহি চৌধুরী, সাংগঠনিক আছেন এনামুল হোসেন, সিনিয়র সভাপতি রাজু এবং আমাদের পথ সম্পাদক সোহেল সহ আরো অনেকে যারা আছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করছেন। আর সর্বপ্রথম আমাকে বলতে হয়, আজকের এই অনুষ্ঠানে যুব অধিকার পরিষদের মধ্যমণি হিসাবে আমাদের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাব্বির ভাইকে এখানে আনার জন্য আমি তাদেরকে আরো ধন্যবাদ জানাই। তার নেতৃত্বে পুরো রাজশাহী বিভাগ এখন সুসংগঠিত হয়েছে। আমাদের নওগাঁ জেলারই সন্তান, তার বাসা আপনাই, সাব্বির হোসেন ভাই, পুরো নওগাঁ না, পুরো রাজশাহী বিভাগ তার নেতৃত্বে সুসংগঠিত হচ্ছে। তার জন্য একটা করতালি হোক। তারপরে আমার সাথে আছে আমার সহকর্মী, আমার রাজনীতিতে যারা আমাকে সবসময়, আমি একজন ছোট মানুষ হিসাবে নওগাঁ জেলার সভাপতি হয়েছে, আমাকে পাশে সবসময় সহযোগিতা করছে আমার দলের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন ইমন, যিনি জুলাই যোদ্ধা। তার শরীরে জুলাই মাসে 18 রাউন্ড গুলি তার শরীরে আছে, এখনো তার শরীর থেকে সম্পূর্ণ গুলি বের করা হয়নি। এই সরকার পতনে তার অগ্রণী ভূমিকা ছিল। তার পাশে আমার পাশে আছে সহসভাপতি গণ অধিকার পরিষদ এমএসটি রেহেনা, এবং আমার পাশে আছে প্রিন্সিপাল আব্দুর রহমান। তারা সবসময় আমাকে সহযোগিতা করছে গণ অধিকার পরিষদকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এরপরেও আমার গণ অধিকার পরিষদের অনেক ভাইয়েরা এখানে আছে, তারা সবসময় সহযোগিতা করছে। আমরা 2019 সাল থেকে গণ অধিকার পরিষদের সাথে প্রথমে ছাত্র ইউনিটের সাথে ছিলাম, তারপর যুব ইউনিটের সাথে ছিলাম, তারপর এখন গণ অধিকার করছি। আজকে 7 বছর ধরে গণ অধিকার করছি। আওয়ামী লীগ, বিএনপি, জামাতের মতন বড় দল থাকতেও আমি কেন গণ অধিকার পরিষদ করছি? আমি ইচ্ছা করলে সেসব দলের হয়তো বা ভালো পদ পদবি নিয়ে থাকতে পারতাম, কিন্তু আমি মনে করি আমি আমার নীতি নির্ধারক, আমার নীতিকে বিসর্জন দিতাম যদি আমি সেসব দলগুলোতে যাইতাম। আমার নেতা, যার নেতৃত্বে, আমার নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু কথা হচ্ছে যে রাজনীতিতে আমার নেতা তিনি হচ্ছে ভিপি নূর। ভিপি নূর এমন একজন ব্যক্তি, আপনি কেন গণ অধিকার করবেন? বাংলাদেশে তো অনেক বড় বড় দল আছে, এই দল ব্যতীত আপনারা কেন গণ অধিকার পরিষদ করবেন? এখানে আমি রাজনৈতিক বক্তব্য দিব না, আমি বক্তব্য দিতে চাই আপনারা কেন গণ অধিকার পরিষদ। আজকে আমার সামনে 50-60 জন নিউ কামার, আপনারা নিউ কামার আসছেন। এখানে একজন অবসরপ্রাপ্ত সেনা সৈনিক খুব পজিটিভ একটা কথা বলছেন। আমি প্ল্যাটফর্ম চাচ্ছিলাম, ভালো একটা প্ল্যাটফর্মে আমি কাজ করতে চাই, বাট এই প্ল্যাটফর্মটা উনি যখন জানতে পারে সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে চলে আসছেন। আমার বাবা এক সেনা সদস্য ছিলেন, আমি তার সন্তান। সেনাবাহিনী তাদের ইনকামের কখনো 2 নম্বরই নাই, তারা 2 নম্বরে বোঝে না, এবং তারা সঠিক জিনিসটা চেনে এবং সঠিক জায়গায় আসতে চেয়েছে। কারণ আমি জানি সেনাবাহিনীর লোকের পকেটে কখনো 2 নম্বরে টাকা ঢোকে না। তারা সৎভাবে জীবনযাপন করতে চায়, যতদিন বাঁচবে সৎভাবে থাকতে চায়। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি, আমি যে ভিপি নূরের দল করছি, গণ অধিকার করছি, এর মূল কারণ বলি আপনাদেরকে, আপনারা জিনিসটা একটু উপলব্ধি করবেন কেন করছি। আমার লিডার জনাব নুরুল হক নূর, ডাকসুর ভিপি, 18 কোটা আন্দোলন থেকে শুরু করে 24-এ সরকার পতনের পর্যন্ত যে অগ্রণী ভূমিকা পালন করছে, সেটি হলো ভিপি নূর। উনি যখন একজন কৃষকের সন্তান, আপনার আমার থেকে মধ্যবিত্ত, আরো নিম্নবিত্ত একটা পরিবার থেকে উঠে আসা একটা সন্তান, যিনি আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন করে ভিপি হিসাবে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে তার জনপ্রিয়তা দেখে সারা বাংলাদেশের মানুষ বলছে ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী এই ছেলেটা। এই মানুষের উৎসাহ, উদ্দীপনা
বেছে নিয়ে মানুষ যখন বারবার বলে তুমি একটা দল করো, তুমি একটা দল করো, তার কথা ছিল ভাই আমার দল করার মতন ক্ষমতা নাই, আমি একজন কৃষকের সন্তান, আমি কিভাবে একটা দল করব? একটা দল গোছাতে কোটি কোটি টাকার প্রয়োজন হয়, আমার কোনো টাকার প্রয়োজন, আমার কোনো টাকা নাই। সাধারণ মানুষ বলছে তুমি দল করো, আমরা তোমার পাশে আসি, এবং সে অনুযায়ী যে যেখানে যতটুকু পাচ্ছে তাকে শারীরিক, মানসিক, অর্থনৈতিক সকল সাপোর্ট দিয়ে তাকে এখন ন্যাশনাল পর্যায়ের নেতা তৈরি করে ফেলছে। তো এখন এই ব্যক্তিকে যখন দেখা যাচ্ছে বাংলাদেশের একজন ন্যাশনাল পর্যায়ের নেতা হচ্ছে, বিরোধী দল সেই সময় ছিলেন আওয়ামী লীগ, তাকে দমন নিবারণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। কোন এক প্রোগ্রামে বিভিন্ন বলেছিলেন শেখ হাসিনার মধ্যে আমি আমার মায়ের ছোঁয়া দেখতে পাই, আমার মায়ের ছবি দেখতে পাই, তাকে মা বলে রাখছে। কিন্তু যখন শেখ হাসিনার অত্যাচার এত করে বেড়ে যায়, তখন তাকে শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রীকে টেররিস্ট নামাতে এক বিন্দু দ্বিধাবোধ করে নাই, এক বিন্দু দ্বিধাবোধ করে না। এবং লাস্ট পর্যায়ে যখন কোঠা আন্দোলনের নেতৃত্বস্থানীরা যারা ছিল তাদেরকে ঘরে উঠে নিয়ে আসে ডিবির হারুন সাহেব যখন একটা নির্যাতন করলো, সবাই বললো যে আজকে থেকে আর মনে হয় আমরা আন্দোলনে থাকতে পারছি না। তখন ভিপিনুর ছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। ভিপিনুর পুলিশের গাড়িতে থেকে উপরে আঘাত একটা জায়গা ছিল, খাঁচার মধ্যে থেকে বলেছিল 90% সরকারের পতন হয়েছে, 10% একটা ধাক্কা দান, এক ধাক্কায় সরকারের পতন হয়েছে, এক ধাক্কায় সরকারের পতন। তো আমি বলতে চাই এই ব্যক্তিকে নিয়ে বিকাশ নামে ন্যূনতম একটা নেগেটিভ এলিগেশন দিয়েছিল সেই সময় আওয়ামী লীগ। এরপরে একটা মেয়েকে তার পিছনে লালি দিয়ে দিচ্ছিল যে নূর আমাকে ধর্ষণ করেছে। তখন নূর বলে আমি যদি ওই মেয়েকে ধর্ষণ করি তাহলে তার ডিএনএ টেস্ট করে। তখন ওই মেয়েটা তার ডিএনএ টেস্ট করতে চায়। তখন নূর বললো বাংলার বাকিতে তার ডিএনএ টেস্ট করতে হবে না, বাংলা সরকার যা চাইবে ডিএনএ টেস্টে তাই রেকর্ড রিপোর্ট আসবে। তার সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেশের বাইরে কোনো ভালো জায়গা থেকে তার ডিএনএ টেস্ট করব। যখন এই কথা বলা হয়েছে সেনাবাহিনী তাকে নিয়ে যে বাইরে গিয়ে ডিএনএ টেস্ট করাবে, ঠিক সেই মতো মেয়েটা পরের দিনে পালা গেছে, তারপরে এই মেয়ের চোখ মুখ দেখেনি। অথচ 17 দিন টিএসসির সামনে সে দাঁড়িয়ে বলছে যে আমাকে ধর্ষণ করছে বিপি। তাকে বানানো হয়েছিল মুসা থেকে রেজেন্ট, বাহির থেকে তাকে টাকা দেওয়া হয়, একটা মুসা থেকে রেজেন্ট বানায় তাকে নেগেটিভ এলিগেশন দেওয়ার চেষ্টা করছিলেন, সেখানেও ব্যর্থ হয়েছে। তার নামে পুরো ধরনের কোন নেগেটিভ এলিগেশন পাই নাই। তো এমন নেতার পিছনে কাজ করবো না, কার পিছনে আমরা কাজ করবো? আমি এতটুকু বলতে চাই, আপনারা আরো এখানে শিক্ষিত লোকজন আছেন, সবাই মিলে আপনারা একটা জিনিস দেখতে চান, আমার নেতা, আমি তাকে নেতা মানছি, এই নেতাটা কতটুকু ভালো, তার নেতৃত্বে আমরা কাজ করতে পারবো কিনা। আজকে ভিপিনুর যদি মনে করতো এই সময়ে অবৈধ ইনকাম করবে, শত কোটি টাকা ইনকাম করতে পারতেন। 2 দিন 3 দিনে সরকার পতনের পরে যারা নেতৃত্ব দিয়েছে তারা শত কোটি টাকার মালিক হয়েছে। এবং দেখেন মিডিয়াতে তাদের বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা না, মিডিয়াতে তাদের ব্যাপারে অনেক নেগেটিভ এলিগেশন আসছে, যারা করছে জন্যই আসছে। কিন্তু আমার নেতাকে নিয়ে কোনো প্রোপাগান্ডা এখন পর্যন্ত কেউ বের করতে পারে না। এমন একজন ব্যক্তির পিছনে আমরা রাজনীতি করছি, যার কথা বললে অনেক কথাই আছে। আমি এতটুকু বলতে চাই, আপনারা সবাই অনেকক্ষণ ধরে বসে আছেন, সবাই হয়তোবা বিরক্ত ফিল করছেন, কারণ 2 ঘন্টা ধরে বসে আছেন এখানে, সবার কথা শুনছেন। আমাদের সর্বশেষ কথা থাকবে আমাদের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এসএম সাব্বির সাহেব, উনি আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য দিবে। আমি এই জন্য আপনারা অপেক্ষা করছেন, আমাদের মধ্যমণি তার কথা শুনে আপনারা তারপরে যাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সালাম আলাইকুম।